প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অমল এঞ্জেলো রোজারিও, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ। আমরা গতদিন অনুপম তার মাকে নিয়ে যখন তীর্থ থেকে ফিরে আসছে সেই ঘটনাটি আমরা দেখি যে তারা এমন একটা স্টেশনে পৌঁছলো রাতের বেলায়, সেখানে হিন্দি ভাষাভাষী মানুষ খুব একটা ছিল না। এ কারণে হঠাৎ করে একটা বাঙালি মেয়ের কণ্ঠ শুনে অনুপম বিস্মিত হয়েছে এবং তার মধ্যে কৌতূহল জেগেছে। চলে আয় শিগগির, এইখানে জায়গা আছে, এরকম একটা বাক্য। এই বাক্যটি এত সুমধুর লেগেছে তার কাছে, সে ভীষণভাবে কৌতূহল পরায়ণ হয়ে সে স্টেশনে খুঁজেছে, কিন্তু রাতের অন্ধকারে সেই মানুষটিকে সে খুঁজে পায়নি। কিন্তু সেই গলার কণ্ঠের স্বর, সেই গলার স্বর তার কাছে মন্ত্রমুগ্ধের মতো মনে হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে যেন তার কানে বেজে চলেছে। মানুষের রূপের চেয়ে, সৌন্দর্যের চেয়েও যে কণ্ঠস্বর অনেক ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, অনুপম অন্তত নিজে তা বিশ্বাস করে। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটি মাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে। রেলগাড়ি লোহা লক্করের যে শব্দ, এক ধরনের ছন্দ তৈরি হয়। ঝিকিমিকি যে লোহার আর যে চাকা, লোহার যে কাঠামো, অবকাঠামো সবকিছু মিলিয়ে রেলগাড়ির মধ্যে যে তান তৈরি হয়, সেইখানে এই যে সুরলহরী যে তান সৃষ্টি হয়েছে, ছন্দ সৃষ্টি হয়েছে, তার মাঝখানে অনুপম তার মনের মধ্যে যেন বিরতিহীন ভাবে একটানা বেজে চলেছে সেই গানের ধোঁয়া। গাড়িতে জায়গা আছে, আছে কি জায়গা, আছে কি জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাকেও চেনে না। যে মানুষটি এরকম নিমন্ত্রণ দিয়েছে, ডেকেছে, তার হৃদয়ে কি জায়গা আছে? গাড়িতে জায়গা আছে, কিন্তু যে মানুষটি এই গানের ধোঁয়ায় কথাটি শুনে, এই বাক্যটি শুনে মুগ্ধ হয়েছে, তার প্রতি আকৃষ্ট হচ্ছে, তার জন্য কি সেই মানুষটির হৃদয়ে, সেই মেয়েটির হৃদয়ে কোনো জায়গা আছে? কারণ কেউ যে কাউকে চেনে না। এই অচেনা দুজন মানুষের মধ্যে কে সেতু বন্ধন রচনা করবে? সেতু বন্ধন রচনা করবে কিভাবে? অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। দুজনের মাঝখানে অচেনার যে দেয়ালটুকু আছে, বিভেদের যে দেয়ালটুকু আছে, যে প্রতিবন্ধকতাটুকু আছে, সেটা যদি কোনোভাবে কেটে যায়, দুজন মানুষ যদি একে অন্যের কাছে পরিচিত হয়ে ওঠে, তখন পৃথিবীর কোনো বাধাই, কোনো প্রাচীরই যেন দুজনকে আটকে রাখতে পারবে না। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? সেই যে সুধাময় সুমিষ্ট সুর, জায়গা আছে, শিগগির চলে আয়। সেই যে গানের ধোঁয়া, গানের মূল অংশ যেটি বারবার গাওয়া হয়, সেরকম অনুপমের চেতনার মধ্যে যেন একটানা বেজে চলেছে সেই গান, সেই সুরলহরী।
জায়গা আছে, আছে, শীঘ্র আসিতে ডাকিয়াছে, শীঘ্রই আসিয়াছি, এক নিমেষও দেরি করি নাই। সে বলেছিল শিগগির চলে আয়, জায়গা আছে। অনুপম তার কণ্ঠ শুনবার পর থেকে এক মুহূর্ত দেরি করেনি। সে সাথে সাথেই জানালা খুলে বাইরে তাকিয়ে তাকে খুঁজেছে। এরপর প্রত্যেকটা স্টেশনে সে তাকে খুঁজেছে। সুতরাং যে মানুষটি নিমন্ত্রণ দিয়েছে সেই নিমন্ত্রণের সাড়া দিয়ে, জবাব দিয়ে অনুপম প্রতি মুহূর্তেই যেন তাকে খুঁজে ফিরছে। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়। এই গান শোনার পর, গানের ধোঁয়া, গানের কলি শুনবার পরে অনুপমের ঘুম চোখ থেকে যেন হারিয়ে গেল। প্রত্যেকটা স্টেশনে রেলগাড়ি থামছে, যাত্রীরা ওঠানামা করছে, আর অনুপম সেখানে সেই গান, সেই বাঙালি মেয়ের কণ্ঠস্বর, সেই বাঙালি মেয়েটিকে সে খুঁজে ফিরছে। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আটদালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। পরদিন সকালে একটা বড় স্টেশনে তাদেরকে গাড়ি বদল করতে হবে, ট্রেন বদল করতে হবে। এক ট্রেনে থেকে নেমে আরেকটা ট্রেনে উঠতে হবে। তো তার আগে টিকিট কেটে রেখেছিল, ফার্স্ট ক্লাসের টিকিট। মনে একটা জোর ছিল বা আশা ছিল, সাধারণত ফার্স্ট ক্লাসে ভিড়টা একটু কম হয়, কিন্তু সেদিন তার উল্টো হলো। নেমে দেখলো প্ল্যাটফর্মে ইংরেজ সাহেবদের আরদালি, কেরানি, ইংরেজ সাহেবদের কর্মচারীরা আগে থেকে সাহেবদের আসবাবপত্র নিয়ে গাড়ির জন্য বা ট্রেনের জন্য অপেক্ষা করছে। কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইবেন। কোন একজন সেনা কর্মকর্তা, জেনারেল পদবীর, তিনি ভ্রমণে যাবেন, আর তাকে ঘিরেই এই সমস্ত আয়োজন। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। 2-3 মিনিট অপেক্ষা করার পরেই ট্রেন আসলো, গাড়ি আসলো, কিন্তু গাড়িতে যে ভিড়, গাড়িতে যে অবস্থা ট্রেনের, তাতে করে অনুপম নিশ্চিত হয়েই গেল যে আজকে আর ফার্স্ট ক্লাসের টিকিট পাওয়া, জায়গা পাওয়া যাবে না। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম। মা যেহেতু বয়স্ক মানুষ, তাকে নিয়ে এই ট্রেনে ভিড়ের মধ্যে ওঠা এটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়ালো। সব গাড়িতেই ভিড়। গাড়ি বলতে এখানে বগি বা কামরাগুলোর কথা বলা হচ্ছে, যে সব বগিতেই প্রচন্ড ভিড়। দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময়ে সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। অনুপম প্রত্যেকটা বগি খুঁজছে উকি দিয়ে, জানালা দিয়ে, কোথায় জায়গা আছে, খালি আছে, জায়গা খালি আছে, আসন শূন্য আছে, এরকম একটা জায়গায় মাকে নিয়ে উঠে পড়বে, আর কোনো বিকল্প যেহেতু নেই। তো এরকম সময় এই খোঁজাখুঁজি, খালি কামরা খোঁজাখুঁজির এক ফাঁকে হঠাৎ করেই সেকেন্ড ক্লাসের বগি থেকে একটি মেয়ে অনুপমের মাকে উদ্দেশ্য করে বলল, আপনারা
আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকিয়া উঠিলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোঁয়া, জায়গা আছে। গত রাতে যে গান শুনে মন্ত্রমুগ্ধের মতো অনুপমের হৃদয়ে সর্বদাই যে গানের সুরলহরী প্রতি মুহূর্তেই বেজে চলেছে, আজকেও আবার সেই গান। আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। যাকে গত রাত থেকেই প্রত্যেকটা স্টেশনে অনুপম খুঁজে ফিরছে, সেই মানুষটিকে পাওয়া গেল অবশেষে, এবং সেই মানুষটি যেন তাকে নিমন্ত্রণ জানিয়েছে তাদেরকে তাদের বগিতে উঠবার জন্য। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রহিল, গ্রাহ্যই করিলাম না। যেহেতু ব্যস্ততা ছিল, গাড়ি ছেড়ে দিচ্ছে, মাকে নিয়ে মালপত্র নিয়ে ওঠাটা কঠিন এই ভিড়ের মধ্যে। তবে হ্যাঁ, ওই মেয়েটি যদি সাহায্য না করত, তাহলে এই ভিড়ের মধ্যে গাড়িতে ওঠাটা অনেকটা কঠিন হয়ে পড়তো। কিন্তু মেয়েটি নিজে কুলিদের হাত থেকে গাড়িতে বিছানাপত্রগুলো টেনে তুলতে সহায়তা করলো। তো অনুপম বলছে তার একটা ক্যামেরা ছিল, ছবি তুলবার, আলোকচিত্র বা ছবি তুলবার, ফটো তুলবার যে ক্যামেরা ছিল, নিয়ে এসেছিল সঙ্গে করে। কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে, ভিড়ের মধ্যে সেটি ভুলবশত স্টেশনে রেখে সে চলে গেল। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। এরপরে যে কি ঘটনা ঘটেছিল, এটা কিভাবে যে আমি বলবো আমি ভেবেই পাচ্ছি না। আমি এত বেশি আনন্দিত হয়েছিলাম, উল্লসিত হয়েছিলাম, এবং আমার জীবনে যে আরেকটা নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছিল, সেই ঘটনাটি, নাটকীয় ঘটনাটি যে মহাকাব্যিক একটা ঘটনায় পরিণত হতে যাচ্ছিল। যে মানুষটিকে সারা রাত খুঁজবার পর যে মানুষটির কণ্ঠস্বর হৃদয়ে মন্ত্রমুগ্ধের মতো প্রতি মুহূর্তেই বাজছিল, সেই মানুষটিকে সামনাসামনি দেখা, কাছে থেকে দেখা, তার নিমন্ত্রণে সাড়া দিয়ে আবার তাকে তার কাছে ফিরে যাওয়া, অনেক কথা তাকে বলবার আছে, অনেক কিছু তাকে নিয়ে লিখবার আছে। এবার সেই সুরটিকেই চোখে দেখিলাম, তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটু ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। এইবার প্রথম অনুপম সেই সুরের দিকে তাকালো, কেননা সেই সুরই এই মানুষটির কাছে তাকে নিয়ে এসেছে, সেই সুরের জাদু, সেই সুরের মুগ্ধতা। মায়ের মুখের দিকে আমি তাকিয়ে দেখলাম, মা যেন অপলক নেত্রে শুধু মেয়েটিকে দেখেই যাচ্ছে এক ধরনের মুগ্ধতা নিয়ে। মেয়েটির বয়স আনুমানিক 16 কি 17 হবে, কিন্তু এই বয়সী মেয়েদের মধ্যে নবযৌবন প্রাপ্ত এই বয়সী মেয়েদের মধ্যে কখনো কখনো কারো কারো মধ্যে দেখা যায় এক ধরনের আড়ষ্টতা দেখা যায়,
কারো কারো মধ্যে নানা রকম সংকোচ দেখা যায়, কিন্তু এই মেয়েটির মধ্যে দেখে মনে হচ্ছে না যে সে একেবারে নির্ভার, প্রাণ শক্তিতে পরিপূর্ণ, প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ, এবং সে খুব সহজেই অন্যদের সাথে মিশতে পারে, কথা বলতে পারে, হাসতে পারে। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কোনো জরিমা নেই। এই মেয়েটির অনেকগুলো গুণ বা বৈশিষ্ট্যের কথা ষোড়শী বা সপ্তদশী এই যুবতীর অনেকগুলো গুণ বা বৈশিষ্ট্য ইতোমধ্যে অনুপম আবিষ্কার করল। যে ইহার গতি সহজ, সে খুব সহজেই অন্যদের সাথে নিঃসংকোচে মিশতে পারে, অন্যদের বিপদে এগিয়ে আসতে পারে। দীপ্তি নির্মল, তার যে চোখের চাহনি সেখানে এক ধরনের নিষ্কলুষ পবিত্রতা রয়েছে, সৌন্দর্যের সূচিতাও তার মধ্যে রয়েছে, আর কোনো জায়গায় তার মধ্যে কোনো আড়ষ্টতা নেই, কোনো সংকোচ নেই। সে একেবারে নিঃসংকোচ, সহজ, সরল, প্রাণবন্ত, প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ এই যুবতী। আমি দেখিতেছি, বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। অনুপম মুগ্ধতা নিয়ে অপলক দৃষ্টিতে মেয়েটিকে দেখেই চলছে। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। অনুপম মুগ্ধতা অপলক নেত্রে শুধুই তাকে দেখছিল, তার মুখের দিকে, চোখের দিকে সে তাকিয়েছিল। মেয়েটি শাড়ি পরেছিল, কি রঙের শাড়ি পরেছিল, কেমন করে পরেছিল, কোনো কিছুই সে খেয়াল করেনি, কোনো কিছুর দিকেই সে তাকায়ও নি। এটা খুব সত্য যে তার বেশে ভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। তবে হ্যাঁ, এই কথাটি সত্যি যে সে এমন যাই পড়েছিল, যে রঙের শাড়ি পরুক না কেন, যে পোশাকটি কাপড়টি সে পরেছিল কিনা পরেছে, সেই শাড়ির সৌন্দর্য যে তাকে অতিক্রম করবে, তাকে পরাস্ত করে তার পরিবর্তে তার সৌন্দর্যের চেয়ে শাড়ির সৌন্দর্য ছাপিয়ে যাবে, শাড়িটাকে প্রথমে চোখে পড়বে, শাড়ির সৌন্দর্য এমনটি নয়। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরীর মতো সরল বৃন্তটির উপর দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে, সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়াছে। তার সৌন্দর্য সম্পর্কে অনুপমের যে উপমা, যে অলংকার সে ব্যবহার করছে, এখানে উপমা দিচ্ছে যে গাছের মধ্যে সে ফুটে আছে, সে গাছের সৌন্দর্যকে একেবারে অতিক্রম করেছে। অর্থাৎ যে আবরণ সে পড়েছে, ব্যবহার করেছে, সেই অলংকার অথবা বাহ্যিক সাজসজ্জা সবকিছুকে ছাপিয়ে তার যে সৌন্দর্য সেটি প্রধান হয়েছে, বড় হয়েছে। সঙ্গে দুটি তিনটি ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার অন্ত ছিল না। তার সাথে ছোট ছোট কয়েকজন মেয়ে ছিল, তাদেরকে নিয়ে তাহার হাসি আর কথার অন্ত ছিল না। অবলীলায় সেই ছোট ছোট মেয়েগুলোর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছিল, হাসাহাসি করছিল। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। অনুপম বই পড়ার ভান করে আসলে মেয়ে
কি করছে মেয়েটা ওই ছোট ছোট মেয়েগুলোর সাথে কি আলোচনা করছে, কি নিয়ে হাসাহাসি করছে, সেগুলো অনুপম আসলে খেয়াল করছিল, ওত পেতে শুনছিল। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছু মাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়েছিল। মেয়েটি অবলীলায় এই ছোট ছোট শিশুদের সাথে মিশে গিয়েছিল। তাদের মধ্যে যে বয়সের বিস্তর ব্যবধান আছে, বিস্তর ফারাক আছে, ফাঁক আছে, এটি তার কোনো বাধাই সৃষ্টি করতে পারেনি। তাদের সাথেই যে সমস্ত বিষয় কথাবার্তা বলছিল, এগুলো নিতান্তই ছেলে মানুষদের সাথে ছেলে মানসিক কথাবার্তা। তবুও সঙ্গে কতকগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোনো একটা বিশেষ গল্প শুনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল। তারা সঙ্গে করে কিছু ছবি আছে ছেলেদের গল্পের বই, এই গল্পের বই তারা নিয়ে আসছে এবং এই বইয়ের মধ্য থেকে একটি গল্প তাদের শোনাবার জন্য বারবার তাকে ভীষণভাবে অনুরোধ করতে লাগলো, ধরে বসলো এই মেয়েটিকে। তাদের সাথে যিনি এই ছোট ছোট মেয়েগুলোকে নিয়ে আসছেন সেই মেয়েটিকে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। আচ্ছা, এই গল্প নিশ্চয় তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। যে গল্পটি শোনাবার জন্য তারা বায়না করছিল, তার কারণ এটি। এই গল্পটি তারা হয়তো আগেও 20-25 বার তার কাছ থেকে শুনেছে, কিন্তু এই মানুষটির কণ্ঠস্বর এত মধুর, কণ্ঠে এত জাদু আছে যে এই কারণেই তারা বারবার তার কাছ থেকেই সেই বিশেষ গল্পটি শুনতে চায়। সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। যিনি গল্প বলেন তিনি এমন করে বলেন তার কণ্ঠ থেকে যেন সোনা ঝরে একেবারে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিক ক্রিয়া ওঠে। এই মেয়েটির সমস্ত শরীর মনে এক ধরনের প্রাণ প্রাচুর্যের ঝর্ণা ধারা, যেন স্রোত ধারা প্রবাহিত হয়। এই কারণেই তার চলায় বলায় যেন প্রাণ ঝরে পড়ে, প্রাণ ঠিকরে পড়ে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে, তখন গল্প নয়, তাহাকেই শোনে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ছড়িয়া পড়ে। এই মেয়েগুলো যখন এই শিক্ষক, তাদের শিক্ষক, এই মেয়েটি তাদেরকে স্কুলে পড়ায়, এই কারণে এই শিক্ষকের কাছ থেকে, ম্যাডামের কাছ থেকে তারা বহুবার গল্প শুনেছে। কিন্তু সবার চাইতে মেয়েরা যখন তার কাছ থেকে বারবার গল্প শুনে, তখন তো তারা আসলে গল্প শুনে না, যেন এই মানুষটিকেই শুনে। কেননা এই মানুষটির হৃদয় উৎসারিত যে প্রাণের ধারা, প্রাণের যে প্রবাহ, সেটি যেন প্রবাহিত হয় তার কথার মধ্য দিয়ে।
আর তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল, আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে, সেই ওই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। অনুপম বলছে যে এই মেয়েটির প্রাণ প্রাচুর্য যেন সমস্ত আকাশে ছড়িয়ে পড়েছে। সেদিনের যে সূর্য উঠেছে, সেই সূর্যের আলোতে এই মেয়েটির প্রাণ প্রাচুর্য মিলেমিশে একাকার হয়ে গেছে। আর সেই আকাশে যে আকাশ এই মেয়েটিকে ধারণ করে আছে, মাথার উপর আছে, সেই একই আকাশের তল নিচে অনুপম আছে। কিন্তু এই মেয়েটির প্রাণের যে প্রাচুর্যের যে বহিঃপ্রকাশ, সেটি যেন সেই দিনকার সূর্যের সাথে, সূর্যের আলোর সাথে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেই প্রাণের স্পর্শ, প্রাণের প্রাচুর্য যেন সবার মধ্যে ছড়িয়ে পড়েছে সমস্ত বিশ্বব্যাপী। পরের স্টেশনে পৌঁছিতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানামুট কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। পরের স্টেশনে আরো একটা ঘটনা সে ঘটালো। খাবারওয়ালাকে ডেকে সে অনেকখানি চানামুট, চানাচুর, বুট ইত্যাদি, ছোলা বা বাদাম, যেগুলো ট্রেনে সাধারণত চলতি পথে মানুষ খায়, তো সে এই এক হকারের কাছ থেকে, খাবারওয়ালার কাছ থেকে অনেকখানি চানা এবং মুঠ ছোলা বা মটর ভাজা কিনে নিল। তারপর এগুলো নিয়ে এসে অসংকোচে, নিঃসংকোচে এই ছোট ছোট মেয়েগুলোর সাথে আনন্দে হাসি মুখে সেগুলো খাওয়া শুরু করলো। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠা চাহিয়া লইতে পারিলাম না। আমার মধ্যে এক ধরনের, আমার স্বভাবগত বৈশিষ্ট্যের মধ্যে এক ধরনের আড়ষ্টতা আছে, এক ধরনের জরিমা আছে, এক ধরনের সংকোচ, দ্বিধা কাজ করে। এই কারণে আমার অনেক ইচ্ছা হচ্ছিল যে মেয়েটির সাথেও, মেয়েটির কাছ থেকে চেয়ে কিছুটা চানাচুর, কিছুটা বুট এগুলো চেয়ে নিয়ে তাদের সাথে একসাথে খেতে খুব ইচ্ছে করছিল। হাত বাড়াইয়া দিয়া কেন যে আমার লোভ স্বীকার করিলাম না। অনুপমের বারবার মনে হচ্ছে যে তারও ভীষণ ইচ্ছে করছিল এই মেয়েটির কাছ থেকে কিছুটা চানাচুর, ছোলা মুট এগুলো চেয়ে নিয়ে খাবার জন্য, কিন্তু সেটি আর তার পক্ষে সম্ভব হলো না। তার নিজের মধ্যে চিরকালের যে সংস্কার, চিরকালের যে আড়ষ্টতা, লজ্জা, সংকোচ, দ্বিধা এগুলো থাকবার কারণে তার পক্ষে আর সেটি সম্ভব হলো না। মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিলেন। মা একটা বিপদে, নিজের মধ্যে একটা আত্মদ্বন্দ্বে ভুগছিলেন। মেয়েটিকে প্রথমে তার সহজ সরল প্রাচুর্যের জন্য ভালো লেগেছিল, আবার মেয়েটা যখন নিঃসংকোচে গল্প করছিল, ট্রেনে কথা বলছিল, বাচ্চাগুলোর সাথে হাসাহাসি করছিল, আবার খাবারওয়ালার কাছ থেকে খাবার কিনে খাচ্ছিল, এইখানে এসে মার একটু মনে খারাপ লাগতে শুরু করলো। মা বুঝতে পারছিলেন না যে মেয়েটিকে তার আসলে সত্যি সত্যি
ভালো লাগছে না খারাপ লাগছে। মেয়েটিকে প্রথম দেখায় তার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তার পরোপকারী চিন্তা চেতনা এবং তাকে তাদেরকে সাদরে নিঃসংকোচে উষ্ণ অভিনন্দন জানানো, তাদেরকে সেই ট্রেনের তাদের বগিতে, সেকেন্ড ক্লাসের বগিতে তুলে নেওয়া, বিছানাপত্র তোলবার ক্ষেত্রে সহযোগিতা করবা, সবকিছু মিলিয়ে মেয়েটিকে প্রথমে তার খুবই ভালো লেগেছিল। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছু মাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে, সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না। গাড়িতে অনুপম পুরুষ মানুষ ছিল। একজন পুরুষ মানুষের সামনে সেই সময়ে, যে সময়ের কথা আমরা বলছি, এরকম একটা যুবতী মেয়ের অবলীলায় খাবার কিনে খাওয়া এবং খুব লোভীর মতো, ক্ষুধার্ত মানুষের মতো খাবার খাওয়া, এটি মায়ের পছন্দ হচ্ছিল না। অথচ ইহাকে বেহায়া বলিও তাহার ভ্রম হয় নাই। কিন্তু তাকে যে খুব এটি যে খুব নির্লজ্জ বা বেহায়া বলা যাবে এই কাজের জন্য, তাও কিন্তু না। তার মনে হইল এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই। তো মার মনে হয়েছে যে মেয়েটার হয়তো বয়স বেড়েছে, কিন্তু বয়স অনুপাতে তার যে পরিমাণ জ্ঞান বুদ্ধি বিকশিত হবার কথা ছিল, সামাজিক শিষ্টাচার, সামাজিকীকরণ এগুলো হবার কথা ছিল বয়স অনুযায়ী, সেরকম জ্ঞান বুদ্ধি তার মধ্যে খুব একটা হয়ে ওঠেনি। মা হঠাৎ কারো সঙ্গে আলাপ করিতে পারেন না। মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যেস। মায়ের একটা বৈশিষ্ট্য হলো যে তিনি সহজে কারোর সাথে মিশতে পারেন না, কারোর সাথে যে আলাপ করতে পারেন না। মানুষ থেকে সবসময় দূরে থাকাই তার এক ধরনের অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না। আমি মায়ের ভাবগতিক দেখে বুঝতে পারলাম যে মা এই মেয়েটির পরিচয় জানতে চান, খোঁজখবর তার সম্পর্কে, মেয়েটির সম্পর্কে জানতে চান, কিন্তু মেয়েটিকে কিভাবে তিনি জিজ্ঞাসা করবেন তিনি ইতস্তত করছেন, তার মধ্যে সংকোচ কাজ করছে, দ্বিধা কাজ করছে। তো আমরা আজকে এই পর্যন্তই গল্পটি আলোচনা করলাম। আমরা আশা করছি যে আগামী ক্লাসে আমরা এই গল্পটি শেষ করব। আমরা যে ইতোমধ্যে যে অংশটি আলোচনা করেছি, তোমরা সেটি বাসায় আরো বেশি বেশি করে পড়বে, জানবে এবং আমার আলোচনার সাথে সেটি তোমাদের অধীত যে জ্ঞান সেটি তোমরা সংযুক্ত করে নিবে, সংযোজন করে নেবে। তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।